মেকানিক্স অনলাইন ক্লাস 4.2 আজ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে চতুর্থ ক্লাসের দ্বিতীয় পর্ব। গত ক্লাসে আমরা তারের ত্রিবডি শিখছি, আশা করি সবাই বুঝছো। আজকে এই তারের ত্রিবডি টাইপের রিলেটেড অঙ্ক একটা অঙ্কই শুধু করব। একটা অঙ্ক আমরা অনেকগুলো নিয়মে করব, দরকার নেই আমাদের সময় একটু বেশি লাগবে। একটা অঙ্ক অনেক নিয়মে করার দরকার নেই, কিন্তু তারপর আমরা করব অঙ্কটা। আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটার নিয়ম একই করা আছে, দেখো 1 নম্বর নিয়ম। এখানে আবার করব নিয়ম 2-এ, এখানে আবার 3 নম্বর নিয়মে করব। এই অঙ্কটা আবার 4 নম্বর নিয়মে, আর এই অঙ্কটা 5 নম্বর নিয়মে করব। ঠিক আছে, মানে একটা অঙ্ক যে অনেকভাবে করা যায় এটা তোমাদের ক্লিয়ার একটা ধারণা এসে যাবে আজকে। ঠিক আছে, তবে আমরা একটা নিয়ম ফলো করব। পরীক্ষায় যখন অ্যান্সার করব তখন একটা নিয়ম ফলো করব। এর মধ্যে কোনটা ভালো আমি বলে দিব, যে কোন নিয়মে এই নিয়ম ফলো করলে ভালো হবে, এটা আমি ক্লাসে বলে দিব। তাহলে দেখো, যে অঙ্কটা আমরা করব এই অঙ্কটা দেখতে এরকম। অঙ্কটা আমি একটু পড়ি। এই যে রিলেটেড চিত্র আছে, এই চিত্রগুলো পরে এখন হয়েছে, এই চিত্রটা অঙ্কে দেওয়া থাকবে। অঙ্কটা আমি একটু পড়ি। যদি পি ইজ ইকাল টু 200 নিউটন, মানে এখানে একটা পি বল আছে, দেখো এই যেটা 200 নিউটন। ডব্লিউ ইজ ইকাল টু 800 নিউটন, এই ডব্লিউ এর মান দেওয়া আছে 800 নিউটন। এবং ডি ইজ ইকাল টু 600 মিলিমিটার হয়। ডি মানে যে ডি দূরত্ব, এই দূরত্ব 600 মিলিমিটার হয়। তবে সাম্যাবস্থার জন্য এইচ এর মান নির্ণয় করো। তবে সাম্যাবস্থার জন্য এইচ এর মান নির্ণয় করো। আমরা এই চিত্রটাকে কপি করে বাইরে নিয়ে যাই। এই যে চিত্র যেটা আছে এটা একটু কপি করি, কপি করে বাইরে নিয়ে যাই। এটার মধ্যে আমরা দাগাদাগি করব যতটুকু করা দরকার পড়ে। আমরা একটা কপি নিয়ে নিলাম। ঠিক আছে, অঙ্কে যেটা বলছে, ডি এর মান, এটার মান দেওয়া আছে 600 মিলিমিটার, এইটাও 600 মিলিমিটার। পি এর মান দেওয়া আছে কত, 200 নিউটন, আর ডব্লিউ এর মান দেওয়া আছে তোমার 800 নিউটন। আমরা এই মানগুলা এখানে বসাই ফেলি। বসাই ফেলে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। এই যেখানে পি ইজিক্যাল টু 200 নিউটন আছে, এই যে আমরা 200 নিউটনটা এখানে বসাই দিলাম। এই যে পি ইজিক্যাল টু 200 নিউটন আমরা বসাই দিলাম। ডব্লিউ ইজিক্যাল টু 800 নিউটন, ডব্লিউ ইজিক্যাল টু 800 নিউটন, ডব্লিউ ইজিক্যাল টু 800 নিউটন। আর এই ডি এর মান হচ্ছে 600 মিলিমিটার করে, ডি এর মান 600 মিলিমিটার করে। ডি এর মান হচ্ছে 600 মিলিমিটার, এই যে ডি 600 মিলিমিটার। এটা হচ্ছে 600 মিলিমিটার। আমাদের বের করতে গেছে মূলত এই এইচটা, এইচ এর মান নির্ণয় করো সাম্যাবস্থার জন্য। তার মানে ফিগারটা সাম্যাবস্থায় আছে, এইচ এর মান নির্ণয় করতে গেছে। একটু ফিগারটা একটু বুঝি। এখানে একটা হুক আছে, দেখো এই যেখানে একটা হুক আছে, এই হুক থেকে একটা তার আসছে। হুক থেকে একটা তার আসছে, দেখো এই যে তার, এটা তার এদিকে আইসা এই পুলির নিচ দিয়ে গেছে। এটা পুলিটা মসৃণ পুলি, অঙ্কে বলে দিবে, যদিও এখানে বলা নাই, কিন্তু আসলে অমসৃণ পুলির অঙ্ক হইলে অনেক ডাটা দেওয়া, অন্য কোনো ডাটা দেওয়া থাকবে, যেহেতু অন্য কোনো ডাটা দেওয়া নাই আর অঙ্কে বলেই দিবে এটা মসৃণ পুলি। তাহলে এখান থেকে এদিক দিয়ে আইসা এই মসৃণ পুলির নিচ দিয়া এটা আইসা উপর দিয়ে আরেকটা মসৃণ পুলির উপর দিয়ে আইসা এখানে ডব্লিউ ওজন জোড়ানো আছে, 800 নিউটন ওজন জোড়ানো আছে। তার মানে এই পুলিটা মসৃণ, এই পুলিটাও মসৃণ। ঠিক আছে, এখানে আর আরেকটা তার আছে, এই যেটা তার হচ্ছে এই পুলি থেকে সোজা নিচের দিকে, এটা কিন্তু অন্য তার। এই পুলি থেকে সোজা নিচের দিকে এটা আরেকটা তার। ঠিক আছে, তাহলে এইটা আমি দেখি, দেখো এই যে এখান থেকে শুরু করে এখানে আইসা, এখানে আইসা এই দিতে যায়, এই পুলির উপর দিয়ে আইসা এইটার এইটা তার একটা তার। ঠিক আছে, আর এইটা আলাদা তার। আচ্ছা, এখন এই তারের, এই যে বড় তারটার, এই বড় তারটার মাথায় যে ডব্লিউ আছে, ডব্লিউর ওজন হচ্ছে 800 নিউটন। তার মানে আমরা বলতে পারি এই তারের মধ্যে 800 নিউটন টান পড়বে। এই তারের মধ্যে 800 নিউটন, যত ওজন থাকবে ঠিক ততটুকু এখানে টান পড়বে। এখানে যত ওজন এই তারের টান ততটুকু। আচ্ছা, এখানে এই তারের এখানে যদি আমি কাটি, এই যেখানে এখানে যদি কাটি, তাহলে এখানে টান পাওয়া যাবে 800 নিউটন।
এই যে এখানে হয়েছে, এখানে কত 800 নিউটন। তাহলে এখানে যদি 800 নিউটন হয়, তাহলে এই পুলির উপর যদি মসৃণ হয়, তাহলে এই পাশে এখানে কাটলে এখানে টান 800 নিউটন পাওয়া যাবে, কারণ এই পুলিটা হচ্ছে মসৃণ। অমসৃণ হইলে এই পাশে বেশি হইতো, এই পাশে কম হইতো। তাহলে এখানে দেখো, এখানে এই পাশে যদি 800 নিউটন হয়, মসৃণ পুলি থাকার কারণে এই পাশেও 800 নিউটন। আচ্ছা, এইটা এই পাশেও 800 নিউটন হবে, কারণ এই পাশে যদি কাটি এখানেও 800 নিউটন হবে। আর এই পুলিটা যেহেতু মসৃণ, বুঝতেছ? এটা হলো একটা পয়েন্ট, বুঝছো? এখানে যদি 800 নিউটন হয়, এখানেও 800 নিউটন হবে, এখানেও 800 নিউটন হবে। আর এই তারের মধ্যে টান পড়বে 200 নিউটন, এই তারের মধ্যে টান পড়বে 200 নিউটন। এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই পুলিটা মাঝখানে কিন্তু ভাসমান অবস্থায় আছে, যে এটা তারের মধ্যে এটা ভাসমান অবস্থায় আছে। এই যে এই পুলিটা, এটা জয়েন্ট নাই, কিন্তু মাঝখানে ভাসমান অবস্থায় আছে। ভাসমান অবস্থায় এই পুলিটার অবস্থান এখন মাঝখানে, একদম তারের মাঝখানে। প্রমাণ হইলো, দেখো এটা 600 মিলিমিটার, এটা 600 মিলিমিটার, তাহলে নিতে এটা মাঝখানে, তাই না? এটা 600, এটা 600 হলে এটা মাঝখানে। আর এই পাশে দেখো, আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে এখানে একটা উচ্চতা পাওয়া যাবে, এই যে উচ্চতা, এই উচ্চতাটা, এইটাও এইচ। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটা উচ্চতা এইচ। ওই পাশের এইচ আর এই পাশের এইচ একই, কিন্তু ওই পাশের এইচ আর এই পাশের এইচ একই। ওকে, বোঝা নাই? তাহলে এইটা মানে 600 মিলিমিটার, এইটাও 600 মিলিমিটার, তাহলে এর মাঝখানে এই পাশে একটা এইচ আছে, এই পাশে একটা এইচ আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এই পাশে একটা ত্রিভুজ গঠন করি। এই যে এই পাশে দেখো, এই পাশে যদি আমি একটা ত্রিভুজ গঠন করি, ত্রিভুজটা দেখতে এরকম হবে, এই যে এরকম ত্রিভুজটা দেখতে এরকম হবে। ওই পাশে একটা ত্রিভুজ যদি গঠন করি, ত্রিভুজটা দেখতে এরকম হবে। দেখো, দুই পাশে দুইটা সমান সমান ত্রিভুজ হয়েছে না? একটু ছোট বড় হইতে পারে, কারণ আমাদের হাতে রাখা এটা। তো দুই পাশে দুইটা ত্রিভুজ হয়েছে। তাহলে এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজের ভূমি হচ্ছে, এই যে এটা হচ্ছে 600 মিলিমিটার, আর এইটা হচ্ছে এইচ। আর এই ত্রিভুজের এটা 600, এটা হচ্ছে এইচ। তাহলে আমরা ধরে নিতে পারি, এখানকার যে অ্যাঙ্গেল হবে, এই যে এখানে যে অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই পাশের অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই পাশের অ্যাঙ্গেলটাও থিটা হবে। ওকে, আমাদের, আর এটা কত? 600। আমি একটু লিখে দিই। এই যে এই পাশে উপরেরটা যেটা ছিল, এই যে এটা হচ্ছে 600 মিলিমিটার, 600 মিলিমিটার। এইটা কত? 600 মিলিমিটার। ঠিক আছে, আমাদের অঙ্কটা বোঝা শেষ। তার মানে এখানকার টান হবে 800 নিউটন, এখানকার টান হবে 800 নিউটন, এখানকার টান 800 নিউটন, এখানকার টান 200 নিউটন। এই পাশের এটা থিটা হইলে এই পাশের এটা থিটা হবে, কারণ এটা 600 মানে এটা 600, এটা 600 মানে এটা 600। আমাদের বের করতে হবে এই এইচ এর মানটা, এইচ এর মানটা। তাহলে আমরা এইচ এর মান বের করতে পারবো যদি এখানে একটা সূত্র লিখি। সূত্রটা হচ্ছে এরকম, যদি আমি একটা সূত্র লিখি, এইচ এর মান চলে আসবে। এই যে এই ত্রিভুজ থেকে একটা সূত্র লেখা, অথবা এই ত্রিভুজ থেকে একটা সূত্র লেখা। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি অ্যাঙ্গেল হয়, এই যে দেখো, এটা যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা হচ্ছে এইচ, এইচটা হচ্ছে লম্ব, আর অ্যাঙ্গেলের সাথের বাহুটা হচ্ছে ভূমি। এই ত্রিভুজের এইটা যদি অ্যাঙ্গেল হয়, আবার বলতেছি, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর অ্যাঙ্গেলের সাথের বাহুটা হচ্ছে ভূমি। তার মানে এই ত্রিভুজের লম্ব এবং ভূমি, আমাদের এই লম্ব হয়েছে এইচ আর ভূমি হয়েছে 600। তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারবো। সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে tan থিটা ইজ ইকাল টু, tan থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে এইচ আর ভূমি মানে হচ্ছে কত? 600। tan থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, এখান থেকেই আমরা এইচ এর মান বের করতে পারবো। এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো, কিন্তু সমস্যা হলো এখানে ইসের মান, থিটার মানটা দেওয়া নাই। থিটার মান বের করতে পারলে আমরা এইচ এর মান চলে আসবে, থিটার মান দেওয়া নাই। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা এই থিটার মানটা যদি বের করতে পারি, তাহলে এইচ এর মান চলে আসবে না? থিটার মান যদি 30 ডিগ্রি আসে, তাহলে এইচ ইজিক্যাল টু কত আসবে? এইচ ইজিক্যাল টু 600 ইন্টু 1030। থিটার মান যদি 7 ডিগ্রি হয়, তাহলে এইচ ইজিক্যাল টু হবে 600 ইন্টু 10 7। তার মানে এইচ এর মানটা আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এই এইচ এর মান বের করার জন্য আমাদের এটা ফ্রি বডি করতে হবে।
ত্রিভুটি করার জন্য আমরা কাটবো, এখানে কেটে দিব, এই যে এখানে কেটে দিব, এখানে কাটবো, এখানে কাটবো, আর কাটবো তোমার এখানে। কাটলে ত্রিভুটিটা দেখতে এরকম হবে। আমি এই যেখানে আঁকা আছে দেখো, এইটাই ছবিটা এখানে নিয়ে আসি, সময় বাঁচবে আমাদের। কাটলে ত্রিভুটিটা হবে এইটা, এইটা হচ্ছে ত্রিভুটি। তার মানে এখানে কাটলে এখানে বল হবে 800 নিউটন, এই যে 800 নিউটন দেখাইছি। এখানে কাটলে এখানে বল হবে 800 নিউটন, 800 নিউটন দেখাইছি। এই পাশে এটা থিটা, এই পাশে থিটা, থিটা থিটা দেখাইছি। আর এটা কত? 200 নিউটন। এখন এখানে দেখো তিনটা বলই জানা আছে, একটা, দুইটা, তিনটা। শুধু অজানা মান হয়েছে কয়টা? একটা, থিটা। এই পাশে একটা থিটা, এই পাশে, মানে দুইটা থিটা মিলে একটা থিটাই তো, তাই না? এটা একটা ফ্রি বডি বা সাম্যাবস্থা। ফ্রি বডি মানেই সাম্যাবস্থা বা স্থির অবস্থা। সাম্যাবস্থার ক্ষেত্রে কয়টা সমীকরণ লেখা যায়? সাম্যাবস্থার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে এরকম। সমীকরণ সংখ্যা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। এই তিনটা সমীকরণ লেখা যায়, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। আমাদের এখানে এই মোমেন্টের সমীকরণটা কোনো কাজে লাগবে না, আপাতত না, পরে কাজে লাগবে আমাদের। তাহলে এটা আপাতত বাদ। তাহলে আমাদের হাতের সমীকরণ আছে কয়টা? দুইটা। কিন্তু আমাদের এই অঙ্কে অজানা মান আছে, অজানা মান আছে কয়টা? একটা। তাহলে আমাদের সমীকরণ লাগবে কয়টা? একটা। অজানা মান আছে কয়টা? একটা, থিটা। এই থিটা বের করলে আমরা এখান থেকে এইচ বের করবো, কিন্তু এই থিটাটা বের করতে হবে। থিটা হচ্ছে একটা মান অজানা, এই অজানা মানটা। তাহলে আমরা সমীকরণ ইউজ করা শুরু করি। প্রথমে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখি। আমরা নিয়মে এক করতেছি, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম, ডান দিকে পজিটিভ ধরলাম, বা এরকম আসবে 800 cos থিটা। আমি কোনটা লিখছি জানো? এই যে এটা, এটার একটা অংশ হবে না, এই যে এদিকে, এদিকে একটা হবে আর একটা হবে এইদিকে উপর দিকে। এটা হবে cos, এটা sin, এটা cos, এটা sin। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এটা লিখে 800 cos, আর এখন এইটারও দুইটা হবে অনুরূপভাবে, এটারও দুইটা হবে, একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে, আর একটা যাবে এইদিকে। ঠিক আছে? এইদিকে যেটা ওয়াই অক্ষে, আমরা এক্স অক্ষ করছি, এটা এইদিকে যেটা 800 cos, এটা মাইনাস, মাইনাস 800 cos, মাইনাস 800 cos থিটা ইজ ইকাল টু 0। বা এখানে লাইন পরের লাইনে আসে, এই 800 cos থিটা থেকে এই 800 cos থিটা বাদ দিলে দুইটাতে একই মান, এর মান দিলে আসে 0 ইজ ইকাল টু 0। কিছুই তো হইল না, যে 0 ইজ ইকাল টু 0 হয়েছে। তার মানে এই সমীকরণটা কোনো কাজে লাগবে না, এই সমীকরণটা লিখলে কোনো লাভ হইল না। তাহলে এটা করাটা কিন্তু হয় না, এই সমীকরণ কোনো কাজে লাগতেছে না, কারণ এটা কোনো মান আসতেছে না। দেখো, তাহলে এটা বাদ। তাহলে এরপরে যখন অঙ্ক করবা, আমরা এরপরে যখন অঙ্ক করবো তখন এটা আর করবো না। ঠিক আছে? তাহলে একটা সমীকরণ আছে কোনটা? এফ এক্সটা বাদ চলে গেল, তাই না? এফ এক্সটা কোনো কাজে লাগলো না। এখন সমীকরণ রয়েছে কয়টা? এফ ওয়াই। আসলে এখানে যেটা জিনিস তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি যে আমি বলছি কিন্তু যে যদি অজানা মান একটা থাকে, একটা সমীকরণে কাজে লাগবে, আর যদি অজানা মান দুইটা থাকে, দুইটা সমীকরণ কাজে লাগবে। তার মানে এখানে এই মুভমেন্টের সমীকরণটা তো আগেই বাদ, তাই না? এই এফ এক্স এর সমীকরণ আমরা করে দেখলাম, এটাও বাদ। তো সমীকরণ রয়েছে কয়টা? একটা না? এই একটা সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, কারণ অজানা মান কয়টা? একটা। তার মানে এই অঙ্কে সামেশন অফ এফ ওয়াই করলেই অঙ্ক হয়ে যাবে। কিন্তু তুমি বুঝবা কিভাবে সামেশন অফ এফ ওয়াই করতে হবে? এটা করলেই তোমার অভ্যাস হয়ে যাবে যে কোন সমীকরণে বা কোন অঙ্কে কোন সমীকরণ দিয়ে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে, তাই না? এরপরে যখন এই অঙ্ক করবা, এই অঙ্ক করার সময় কি আর তুমি সামেশন অফ এফ এক্স করবা? তোমার মুখস্থ হয়ে যাবে যে এটা সামেশন অফ এফ এক্স করার দরকার নাই, এটা শুধুমাত্র সামেশন অফ এফ ওয়াই করলেই হয়ে যাবে। তাহলে আমি সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি উপরের দিকে পজিটিভ ধরলাম, উপরের দিকে পজিটিভ ধরলাম, উপরের দিকে পজিটিভ ধরলে
আসে বা 800 সাইন থিটা, এটা লিখছি আমরা, এটা 800 সাইন থিটা, আর এইটাও কিন্তু 800 সাইন থিটা, মানে দুইটা 800 সাইন থিটা হবে, প্লাস 800 সাইন থিটা, আর এইটা হবে মাইনাস 200 ইজ ইকাল টু 0। এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে 800 সাইন থিটা প্লাস 1600 সাইন থিটা 200 ওই পাশে নিয়ে গেলে তারপর ভাগটাগ করলে এখানে একটা ক্যালকুলেশন করলে একটা ডাইরেক্ট মান চলে আসবে, থিটার মান চলে আসবে। থিটা ইজ ইকাল টু 7.18 ডিগ্রি। এইটা কি অ্যান্সার আমাদের? না, আমাদের আসলে বের করতে গেছি এই যে এইচটা আমরা এই যে এখান থেকে বের করতে পারবো না, লিখছিলাম এই যে ত্রিভুজ চিন্তা করো একটা, এই যে এখানে একটা ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজের কোণ হয়েছে এইটা, কোণের বিপরীত বাহু হয়েছে লম্ব, কোণের সাথের বাহুটা হচ্ছে ভূমি, এই থিটার মান বের করছি আমরা এখন 7.18 ডিগ্রি। এই থিটার বিপরীত বাহু হয়েছে এই এইচের মানটাই তোমার বের করতে হবে, ঠিক আছে? এইচের মানটাই বের করতে হবে। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, এই যে সূত্রটা প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। লিখি tan থিটা ইজ ইকাল টু tan 7.18 ডিগ্রি। tan থিটার মান তো জানি আমরা 7.18 ডিগ্রি ইজ ইকাল টু এইচ ভাগ 600। সুতরাং এইচ ইজ ইকাল টু 75.59 মিলিমিটার আসবে, 75.59 মিলিমিটার। এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারছো নিয়মটা? এটা নিয়মে একই করলাম আর কি। এখন এই অঙ্কটায় আমরা আবার করব নিয়ম 2-এ, এই যেখানে করব নিয়ম 2-এ, ঠিক আছে? এই অঙ্কটা এখন আমরা আরেকটা নিয়ম করব, নিয়ম 2 লেমি সূত্র প্রয়োগ করে। লেমি সূত্র সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে, কিন্তু তারপরেও আমি আবার একটু বোঝাই লেমি সূত্রটা কি আসলে, ঠিক আছে? যদি কোনো সাম্যাবস্থায় 3টা বল দেওয়া থাকে, ধরো একটা বল এইদিকে, আরেকটা বল এইদিকে, আরেকটা বল এইদিকে, 3টা বল যদি থাকে কোনো সাম্যাবস্থার ক্ষেত্রে, যদি 3টা বল দেওয়া থাকে, এই 3টা বলের জন্য আমরা লেমি সূত্র প্রয়োগ করতে পারি। একটা বল ধরলাম আমি এখানে, একটা বল ধরলাম এখানে, একটা বলের নাম দিলাম আমি F1, এটার নাম দিলাম আমরা F2, এটার নাম দিলাম আমরা F3। আচ্ছা, 3টা বলের জন্য 3টা বল কি আছে? সাম্যাবস্থায় থাকতে হবে, কিন্তু সাম্যাবস্থায় না থাকলে হবে না। আচ্ছা, F1 যে বল আছে তার বিপরীতে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল হচ্ছে যে এইটা, মনে করি এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে আলফা। এই F1 যে বল তার বিপরীত কোণ হচ্ছে এটা আলফা। F2 যে বল আছে, F2 বল তার বিপরীত কোণ এইটা, এই কোণটা হয়েছে তোমার বিটা, ধরলাম আর কি, নাম দিলাম বিটা। এই F2টা হয়েছে এই বিটাটা হয়েছে F2-র বিপরীত কোণ, আর আলফাটা হয়েছে F1 এর বিপরীত কোণ। তাহলে F3-র বিপরীত কোণ কোনটা হবে? এটার নাম দিলাম আমরা গামা, ঠিক আছে? তার মানে লেমি সূত্র আমরা এরকমভাবে সাজাইতে হবে যে বিপরীত কোণটাকে বের করতে হবে, যেমন F1 এর বিপরীত কোণ আলফার মান বের করতে হবে, F2-র বিপরীত কোণ বিটা, এটা ধর বিটা বের করতে হবে, F3 বিপরীত কোণ গামা, এটা বের করতে হবে। এখন এই যে এই সিস্টেমের মধ্যে যে সিস্টেম আমরা আঁকছি এখানে, এই সিস্টেমের মধ্যে লেমি সূত্র নামে একটা সূত্র প্রয়োগ করা যায়। লেমি সূত্র হচ্ছে এইরকম দেখতে, যে বল, একটা বল নিলাম F1, বল বা বিপরীত কোণের সাইন, বিপরীত কোণের সাইন, F1 এর বিপরীত কোণ কত? আলফা। তাহলে বল ভাগ সাইন আলফা সমান সমান আরেকটা বল নাও, আরেকটা বল নিলাম F2 ভাগ বিপরীত কোণের সাইন, F2 এর বিপরীত কোণ কত? বিটা, এই যে বিটা, এটার বিপরীত সাইন, এটা সাইন বিটা ইজ ইকাল টু আরেকটা বল আছে দেখো F3, এটার বিপরীত কোণ কত? F3 বিপরীত কোণ, এই যে F3 বল, এটার বিপরীত কোণ হচ্ছে গামা। তাহলে লিখতে হবে F3 ভাগ সাইন গামা। এইটাই তোমার সেই লেমি সূত্র, ঠিক আছে? বল ভাগ বিপরীত কোণের সাইন ইজ ইকাল টু বল ভাগ বিপরীত কোণের সাইন ইজ ইকাল টু বল ভাগ বিপরীত কোণের সাইন, এটার নাম হচ্ছে লেমির সূত্র।
ওকে, আজ তাহলে আমরা শুরু করি অঙ্কটা। প্রথমে এটা ফ্রি বডি করতে হবে। ফ্রি বডি করতে হবে মানে এই যে যে বলটা ছিল ওইটারে কাটতে হবে। যে আমার আগের চিত্রটা মনে রাখা, এই যে এখানে কাটবো আমরা, এখানে কাটবো, এখানে কাটবো, কাটার পরে এইরকম একটা ফ্রি বডি হবে, তাই না? এখানে হবে 800, এখানে হবে 800, এখানে হবে 200। এই ফ্রি বডিটা এখানে করা আছে, দেখো এই যে এটা, এই যে এটা। ঠিক আছে, আমি এই চিত্রটা একটু বাইরে নিয়ে আসি। এটাই সেই ফ্রি বডিটা আমরা গত গত নিয়মে যেটা করলাম আর কি, এটাই সেই ফ্রি বডি। লেমি সূত্র মনে হয় সবাই পারো আর কি। ঠিক আছে, এখন তিনটা বল আছে, তিনটা বলে তিনটা বিপরীত কোণ আছে, তাই না? এই মনে করো 200, এই যে 200টা, এই 200-র বিপরীত কোণ কোনটা? এইটা, এই যে এই পাশের এইটা। এইটা হবে 200-র বিপরীত কোণ হবে এইটা, দেখো এই যে 200-র বিপরীত কোণ হয়েছে এখান থেকে এতটুকু, এই যে এটা। এর কত হইতে পারে দেখো তো? টোটাল হয়েছে এখান থেকে এটুকু হয়েছে 180 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি। 180 থেকে এই পাশে থিটা আর এই পাশে থিটা বাদ দিলে এটা পাওয়া যাবে। তাহলে কত হবে? 180 মাইনাস থিটা, এটা হবে 180 মাইনাস থিটা। ওকে, আচ্ছা, আবার এই 800 নিউটন, এই যে 800 নিউটন, এই 800 নিউটনের বিপরীত কোণ কোনটা হবে? এইটা, এইটা হবে না 800 নিউটনের বিপরীত কোণ? এইটা হবে তোমার, এইটা হচ্ছে 90 আর এটা থিটা, 90 প্লাস থিটা, এটা হবে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা হবে এটা, দেখো এই কোণটা, এটা হবে 90 প্লাস থিটা, এটা 90 ডিগ্রি আর এটা থিটা। ওকে, এখন আরেকটা কোণ দেখি আমরা, এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে বলো দেখি? যে এই কোণটা, এই কোণটা হবে এই 800 নিউটনের বিপরীত কোণ, এই 800 নিউটনের বিপরীত, এইটাও 90 প্লাস থিটা, 90 প্লাস কি থিটা। ঠিক আছে, এখন আমরা এটা ল্যামের সূত্রের মধ্যে পড়ে গেছে, দেখো ল্যামের সূত্র লিখতে পারি, ল্যামের সূত্র লিখতে পারি এটা এখানে। ল্যামের সূত্র এরকম ধরো, 200 ভাগ বিপরীত কোণের সাইন, 800 ভাগ বিপরীত কোণের সাইন, এই 800 ভাগ বিপরীত কোণের সাইন। তাহলে আমি লিখি, দেখো প্রথমে এই 800 লিখি, এই 800 লিখি। ল্যামের সূত্র লিখতে হবে যে ল্যামের সূত্র প্রয়োগ করিয়া পাই 800 ভাগ বিপরীত কোণের সাইন, সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা ইজিক্যাল টু এই 800 লেখো, এই 800, 800 ভাগ সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা ইজিক্যাল টু এই 200 লেখো, 200 ভাগ, এটা হবে 200 ভাগ সাইন 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, এইটা হচ্ছে ল্যামের সূত্র। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এইটা আর এইটা কিন্তু একই, এই দুটো সমান সমান লিখলে আমি এইটা ইজিক্যাল টু এইটা, অর্থাৎ এইটা ইজিক্যাল টু এইটা, এইটা ইজিক্যাল টু এইটা লেখা যাবে। তিনটা জিনিস তো আছে এখানে, একটার সাথে আরেকটা সমান চিহ্ন দিয়ে লেখা যাবে, মানে দুইটা দুইটা করে লেখা যাবে। এইটা সমান সমান এইটা লেখা যাবে, এইটা সমান সমান এইটা লেখা যাবে, এইটা সমান সমান এইটা লেখা যাবে। এখন আমি যদি এইটা আর এটা সমান সমান লিখি, দুইটা একই জিনিস, কাটাকাটি যাবে। তাহলে আমি করলাম কি, এই প্রথমটা ইজিক্যাল টু শেষটা লিখবো যেটা, সুতরাং এখানে আমি লিখবো সুতরাং, অথবা বা দিলাম, তিনটা না লিখে দুইটা লিখবো। তাহলে লিখলাম এরকম 800 ভাগ সাইন 90 প্লাস থিটা, 800 ভাগ সাইন 90 প্লাস থিটা ইজিক্যাল টু 200 ভাগ সাইন 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে থিটার একটা মান চলে আসবে, থিটার মান 7.18 ডিগ্রি, 7.18 ডিগ্রি আসবে। ঠিক আছে, বুঝছো?
মানে একটা সমান সমান লিখছি। এখন থিটার মান যখন চলে আসছে, তুমি এইচ এর মান বের করতে পারো না? আমাদের মূলত বের করতে হবে কি, এই যে এইচ এর মানটা বের করতে হবে। এই যে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজ থেকে এইচ এর মান বের করতে হবে। থিটার মান চলে আসছে, তখন সূত্র লিখবো কি, যেটা এই যেটা tan 7.18 ডিগ্রি, এই যে সূত্র দিয়ে tan 7.18 ডিগ্রি এইচ ভাগ 600 সমান সমান 75। ওইটা এই ভাগ অংশটুকু তুমি করে ফেলবা। থিটার মান চলে আসছে না, এখন লিখবো tan 7.18 ডিগ্রি ইজিক্যাল টু 600 ভাগ ওই যে এটা এখানে যেটা করছি আর কি, যেটা এরকম করে ফেলবো। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, তাই না? এখন আমরা আসলে এটা 3 নম্বর নিয়মে যাব। 3 নম্বর নিয়মে যাবো, যেটা এই নিয়মে যাব। এই অঙ্কটা এখন আমরা 3 নম্বর নিয়মে করব। 3 নম্বর নিয়ম বোঝার আগে আমরা একটু রিভিশন দিয়ে আসি। রিভিশনটা হচ্ছে এরকম, ধরো মনে আছে নাকি তোমাদের জানি না। ধরো এদিকে একটা বল আছে, 3 নম্বর নিয়ম করবো এখনই, কিন্তু একটু রিভিশন দিয়ে আসি। এদিকে একটা বল আছে আর এদিকে একটা বল আছে, ঠিক আছে? এইদিকে বলটা এরো চিহ্ন এদিকে, এইটার এরো চিহ্ন এদিকে। এই বলের মান হয়েছে তোমার 200 নিউটন। এই বলের মান হয়েছে 200 নিউটন, ধরো আর কি 200 নিউটন। আর এই বলের মান হয়েছে 50 নিউটন, ঠিক আছে? তোমরা একটা কাজ করতে পারবা, এই 200 নিউটন এবং 50 নিউটনের বলের জন্য লব্ধি কত হবে? আমি একটু দেখি, একটা করে আসি ওখানে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে 50 নিউটন এবং 200 নিউটনের জন্য লব্ধি কত হবে। লব্ধিটা তোমরা বের করো দেখি একটু কষ্ট করে। লব্ধিটা হবে এই বরাবর, লব্ধিটা হবে তোমার এই বরাবর, তাই না? এই বরাবর লব্ধিটা হবে, লব্ধিটা হবে এই বরাবর। আচ্ছা আমি ওখানেই বসাই, ওই চিত্রেই বসাই, ওই চিত্রেই বসাই। এই যেটা লব্ধিটা হবে এই বরাবর, এটা হচ্ছে লব্ধি, ঠিক না? এই লব্ধির মানটা কত তুমি বলো? লব্ধির মানটা r ইজিক্যাল টু হবে তোমার, হিসাব করে দেখো, এটা আসবে 206.15 নিউটন। অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটা তুমি বের করতে পারবে, যে অ্যাঙ্গেলের মান হবে তোমার 14.03 ডিগ্রি, 14.03 ডিগ্রি। এই তো, তার মানে এই যে এই দুইটা বল হচ্ছে বল, এই দুইটা বল, আর এটা হচ্ছে লব্ধি। এখন লব্ধির মান যদি শূন্য থাকে তাহলে সাম্যাবস্থা, তাই না? আমরা বলছিলাম, শিখছিলাম কিন্তু, লব্ধির মান যদি শূন্য থাকে, আর এর মান যদি শূন্য হয় তাহলে সাম্যাবস্থা। আর এর যদি কোনো মান আসে তাহলে সাম্যাবস্থা না, গতিশীল। তাহলে বলো দেখি, এই যে এখানে যে এইটা ছিল 50 নিউটন বল টানছিল এদিকে, 200 নিউটন বল টানছিল এদিকে, এই ছোট বস্তুটা কি গতিশীল না স্থির? গতিশীল। কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল, তাই না? এদিকে গতিশীল। তার মানে আমাদের এই ফিগারটা স্থির না। আমি কোন ফিগারের কথা বলছি তোমার একটু দেখাই। আমি এইটার কথা বলছি, এটা মানে আগে যে ফিগারটা ছিল এটা আমি আবার রাখছি, দেখো 50 নিউটন, এদিকে 200 নিউটন, এই যে 50 নিউটন আর এদিকে 200 নিউটন, ছোট্ট একটা বস্তুর উপর টানাটানি করতেছে, তাহলে এটা স্থির না, এটা গতিশীল। এখন কোনো বস্তু যদি গতিশীল হয় তাকে স্থির করতে পারো তুমি, কিভাবে করা যায়? লব্ধিটাকে উল্টা করে দিলেই সে হয়ে যায়। আমি তারপরে তোমাকে তুমি বুঝতে না পারলে আবার একটু পিছন থেকে বোঝাইতেছি, দেখো এটা করছো নাকি, যে এখানে 100 নিউটন বল থেকে এদিকে টানাটানি করতেছে, এদিকে 70 নিউটন, এটা কি স্থির না গতিশীল? তাই বলো গতিশীল, কারণ এর লব্ধি আছে কত, 30 নিউটন, কোন দিকে, ডান দিকে। এটা তুমি স্থির করতে পারবা? স্থির করতে পারবা না, এটা স্থির করা যাবে। স্থির করতে বলটা হয়েছে এইটা, স্থির করলে বলটা হবে, আমি আরেকটা চিত্র আঁকি তা তোমাদের বোঝাইতে সুবিধা হবে। স্থির করার বলটা হবে এইটা হচ্ছে তোমার স্থির করার বল। স্থির করার পরে এইটা অবস্থা হয়েছে, তাই না? কি করছি এখানে,
এটা অসম অবস্থা, এটা হচ্ছে সম অবস্থা। অসম অবস্থা চিত্রের মধ্যে একটা বল নাই। এই বলটা যদি আমি উল্টা করে বসাই দিই এখানে, যেটা লোভ দিয়ে আসছে, লোভ দিয়ে উল্টা করে বসাই দিলে, এই যে উল্টা করে বসাই দিয়ে সম অবস্থায় চলে আসছে। ঠিক আছে, লোভ দিয়ে উল্টা করলেই সম অবস্থা চিত্র চলে আসবে। তার মানে আমরা এইটারে যদি আমরা সাম্য অবস্থায় আনতে চাই তাহলে কি করতে হবে বলো? এইটারে যদি সাম্য অবস্থায় আনতে চাই তাহলে কি করতে হবে? লব্ধি যেটা আছে, লব্ধি কত আছে? এই যে 206.15 নিউটন, এটার উল্টা করে বসাই দিতে হবে। উল্টা করে বসাই দিই, লব্ধিটা ছিল এই বরাবর, আমি একটু আইকে দেখাই, লব্ধিটা ছিল এই বরাবর। ঠিক আছে, এই বরাবর এখন আর থাকবে না, এটার উল্টা করে এই বরাবর নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই বরাবর নিয়ে আসতে হবে। উল্টা করে যদি বসাই দিই, এইটা বাদ, এটা লব্ধি ছিল না, লব্ধিটা বাদ, উল্টো করে বসাই দিলে এইটা হবে বল, এই বলটা হবে সাম্য অবস্থার বল। এই যে এটা হচ্ছে 206.15 নিউটন, আর এই অ্যাঙ্গেলটা হবে তোমার 14.03। তাহলে এখান থেকে দুইটা চিত্র আছে আমাদের, এখানে দুইটা চিত্র আছে, দুইটা চিত্র আঁকছি। একটা হচ্ছে এটা লব্ধির চিত্র, আর এটা হচ্ছে সাম্য অবস্থার চিত্র। এটা লব্ধির চিত্র আর এটা সাম্য অবস্থার চিত্র। মানে লব্ধির চিত্র মানে হচ্ছে অসম অবস্থা, আর এই অসম অবস্থার লব্ধিটাকে উল্টা করে বসাই দিলে এটা কি হয়েছে? সাম্য অবস্থা। এটা অসম অবস্থার চিত্র, এটা সাম্য অবস্থার চিত্র। একটা জিনিস খেয়াল করো যে অসম অবস্থার চিত্রকে আমরা সাম্য অবস্থার চিত্র বানাইতে পারি, অসম অবস্থার চিত্রকে আমরা সাম্য অবস্থার চিত্র বানাইতে পারি, শুধু লব্ধিটাকে উল্টা করে বসাই দিলে হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা না? সাম্য অবস্থা। আমি যদি এটা থেকে আবার এটা বানাতে দেখি, এটা থেকে আবার এটা বানাও, কি করবা? এই বলটাকে আবার উল্টা করে এইভাবে দিয়ে দিলে হবে, অসম অবস্থা হয়ে যাবে। আবার যদি এটা থেকে আবার এটা বানাতে বলি, তাহলে এই বলটাকে আবার উল্টা করলে এইভাবে দিলে সাম্য অবস্থা হয়ে যাবে। তাহলে আমরা সাম্য অবস্থার চিত্রকে অসম অবস্থা বানাইতে পারবো, অসম অবস্থার চিত্রকে সাম্য অবস্থা বানাইতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র বলটা উল্টাই দিতে হবে, বলটা উল্টাই দিলে হবে। ওকে, এই বলটা উল্টাই দিলে অসম অবস্থা, আবার এই বলটা আবার উল্টাই দিলে এটা কি হবে? সাম্য অবস্থা। বুঝছো তো তোমরা? তাহলে আমরা সাম্য অবস্থার চিত্রকে অসম অবস্থা বানাইতে পারবো। আবার একটু খেয়াল করো, এটা সাম্য অবস্থার চিত্র, এটা কি অসম অবস্থা বানাইতে পারবা? সাম্য অবস্থার চিত্রে এই বলটাকে যদি উল্টাই দিই তাহলে এটা হবে অসম অবস্থার চিত্র। আবার অসম অবস্থা থেকে সাম্য অবস্থার চিত্র বানাইতে পারবা, মানে ওইটা আবার উল্টাই দিলে সাম্য অবস্থার চিত্র হয়ে যাবে লব্ধিটারে। এখন আমাদের এই অঙ্কে একটা ফ্রি বডি ছিল, ফ্রি বডির এইটা ছিল, এইটা দেখো, এটা ছিল আমাদের অঙ্কের ফ্রি বডি। আমরা একটু কপি করে নিলাম এটারে, এটা ছিল আমাদের ফ্রি বডি। এই ফ্রি বডিতে তিনটা বল আছে, দেখো তিনটা বল আছে, এবং এইটা আছে সাম্য অবস্থায় আছে। ফ্রি বডিতে তিনটা বল আছে এবং তিনটা বল কি আছে? সাম্য অবস্থায় আছে। এখন যদি তোমাকে বলা হয় এই সাম্য অবস্থার চিত্রকে অসম অবস্থার চিত্র বানাও, পারবা? এই সাম্য অবস্থার চিত্রকে অসম অবস্থার চিত্র বানাও। তার মানে এই সাম্য অবস্থার চিত্রের মধ্যে একটা লব্ধি আছে, লব্ধিটাকে উল্টা করে দিলেই এটা অসম অবস্থা হয়ে যাবে। আর কথা হচ্ছে লব্ধিটা কোনটা? এটা লব্ধি, এটা লব্ধি না এটা লব্ধি? এটা কিন্তু সাম্য অবস্থায় আছে, তার মানে একটা জিনিসটা উল্টা করে দিলে এটা কি হবে? অসম অবস্থা হয়ে যাবে। আমি একটু ক্লিয়ার করি, মনে রাখবা তিনটা বল যখন থাকবে, তিনটা বল যখন থাকবে, যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপর বলটা। যেমন এই 800 নিউটন আর এই 200 নিউটনের লব্ধি হয়েছে 800 নিউটন। আমি যে বলি এই 800 নিউটন আর 200 নিউটন লব্ধি হয়েছে এইটা, আবার এই 800 নিউটন এবং 800 নিউটন লব্ধি হয়েছে 200 নিউটন। মনে রাখতে পারবা এটা? যে কোনো তিনটা বল থাকলে, যদি কোনো তিনটা বল থাকে, তিনটা বলের দুইটা বলের লব্ধি হয়েছে অপর বলটা। তার মানে বলতে পারি এই 800 নিউটন এবং 800 নিউটনের লব্ধি হবে এই 200 নিউটন। তার মানে এটার চিত্রটা দেখতে এরকম হবে। আমি যদি এটা অসম অবস্থার চিত্র বানাই, তাহলে এইটা যদি আমি উল্টা করে দিই, এই যে এইটাকে 200 নিউটন যদি উল্টা করে দিই, এই যে 200 নিউটনটা উল্টা করে দিতেছি, 200 নিউটন বলকে উল্টা করে দিতেছি, তখন এটা বাদ, এটা বাদ, 200 নিউটনটা উল্টা করে দিয়েছি, তাহলে এটা বাদ, এটা 200 নিউটন,
তাহলে এটা হবে অসম অবস্থার চিত্র, তাই না? এটা সাম্য অবস্থার চিত্র, আর এটা হবে কি অসম অবস্থার চিত্র। আমি যদি বলি এখান থেকে আবার এটা বানাইতে হবে, পারবা? এখান থেকে আবার এটা বানাও, তাহলে কি করতে হবে? এই 200 নিউটনকে উল্টা করে দাও, উল্টা করে দিলে আবার এটা হয়ে যাবে, তাহলে সাম্য অবস্থা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা বলকে যদি উল্টা করি, তাহলে এটা যে কোনো একটা বলকে উল্টা করে দিলে ওটা লব্ধি হয়ে যাবে, আবার লব্ধিটা উল্টা করলে আবার এটা কি হবে, ওই সাম্য অবস্থা চিত্র হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এখানে অঙ্ক করার জন্য আমরা এটারই অন্য নিয়ম করবো, নিয়ম 3-এ আমরা করব কি, যে কোনো একটা বল উল্টা করে দিয়ে লব্ধি বানাবো, যে কোনো একটা বলকে উল্টা করে দিয়ে আমরা লব্ধি বানাবো। তাহলে আমি এক কাজ করি, আমি একটা বলকে উল্টা করে দিয়ে লব্ধি বানাই। আমি করব কি, এই যে বলটা আছে না 800 নিউটন বলটা, এই বলটাকে উল্টা করে দিব, এই 800 নিউটন বলটাকে উল্টা করে দিব। এই 800 নিউটন বলটাকে আমরা উল্টা করে দিলাম। ঠিক আছে? এখন আর এইটা কিন্তু আর বল না, এটা কিন্তু মুছা দিব, 800 নিউটন বলকে উল্টা করে দিয়ে এই যে এটা মুছা দিব। তো এখন কি আর এটা সাম্য অবস্থা আছে? অসম অবস্থা হয়ে গেছে না? আমরা একটা বল উল্টা করে দিছি, একটা বল উল্টা করে দিলে এটা সাম্য অবস্থা নাই, অসম অবস্থা হয়ে গেছে। এই বলের মান কত? 800 নিউটন। এই যে এই বলটার মান 800 নিউটন, 800 নিউটন। এবং এই অ্যাঙ্গেলটা হয়েছে তোমার থিটা, এই যে অ্যাঙ্গেলটা থিটা না? এই যে এখানে যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। ঠিক আছে? কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা আপাতত না জানলে হবে, এই অ্যাঙ্গেল থিটা মানে এই অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে? কিন্তু আমাদের এইটা এখন ওই থিটার নিয়ে মাথা না কামায় তুমি দেখো, এইটা বল, একটা বল, এইটা একটা বল, এই বল আর এই বলের লব্ধি হয়েছে 800 নিউটন। আর আমরা জানি যে যে দুই বলের লব্ধি বের করবা, এই যে এই বল আর এই বলের লব্ধি যদি এটা হয়, এই দুই বলের মাঝখানের যে অ্যাঙ্গেল, এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় আলফা। এই মাঝখানের অ্যাঙ্গেলটা বলা হয় আলফা। আলফার মান হচ্ছে তোমার 90 প্লাস থিটা। দেখো 90 প্লাস থিটা কীভাবে? এখান থেকে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর ওইটুকু থিটা ছিল না, এই যে এটা আগে তো ছিল থিটা, এই যে থিটাটা মানে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা থিটা, তাহলে টোটাল কত হবে? 90 প্লাস থিটা, এইটা হচ্ছে তোমার আলফা। মানে যে দুইটা বলের লব্ধি তুমি বের করছো, ওই দুইটা বলের মাঝখানের কোনকে বলা হয় আলফা, এটা মানে আমরা শিখছিলাম আগে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলফা, আলফা ইকুয়াল 90 প্লাস থিটা। তাহলে এটা হচ্ছে লব্ধির একটা, এখানে এখানে আমরা লব্ধির এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, আর ইজিক্যাল টু রুট ওভার, এরকম লিখতে পারবো না? রুট ওভার একটা দেবো পি, একটা দেবো কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ কস আলফা, লিখতে পারবো আমরা এটা সূত্রটা? তাহলে বা পরের লাইনে লিখবো এরকম, পরের লাইনে লিখবো যে 800, আর এর মান কত 800 ইজিক্যাল টু রুট ওভার, একটার পি ধরলাম এটা পি, এটা ধরলাম কিউ, 200 স্কোয়ার যোগ 800 স্কোয়ার যোগ 2 ইন্টু 200 ইন্টু 800, 200 ইন্টু 800 কস কত হবে বলো? কস আলফা, আলফার মান কত? 90 প্লাস থিটা, এই যেটা। এখান থেকে দেখো তোমার থিটার মান চলে আসবে, থিটার মান আসবে 7.18 ডিগ্রি। এই যে 7.18 ডিগ্রি, থিটার মানে এটা আসে না? আমাদের থিটার মান তো এটা ছিল, থিটার মানে দরকার, কিন্তু আমাদের থিটা দরকার না, আমাদের দরকার কি এইচ। তাহলে এই যে সূত্র প্রয়োগ করে 2 tan থিটা ইকুয়াল এইচ ভাগ 600, এই যে এইচ ইকুয়াল টু ওই যে আগের অঙ্ক যেটা করছি, থিটার মান আমাদের বেরিয়ে গেছে। থিটার মান বেরিয়ে যাওয়ার পরে আমরা সূত্র লিখছি tan থিটা ইকুয়াল টু এইচ ভাগ 600। তাহলে এখান থেকে এইচ এর মান বের করছি, এটা পারবা না? যেটা মানে আমরা যেটা করছি এখানে, এই দুইটা বলের লব্ধি ধরছে এইটারে, এই বল আর এই বলের লব্ধি হয়েছে এটা, কিন্তু এই অবস্থায় লব্ধি না, এটার উল্টা করলে লব্ধি হবে। আবার এই বল আর এই বলের লব্ধি হয়েছে এইটার উল্টা করলে হবে। এখন ঘটনা হয়েছে, আমি কেন ঠিক এই 800কে এই উল্টা করে লব্ধি ধরছি, এটাকে কেন লব্ধি ধরলাম? এটাকে লব্ধি ধরলে আমাদের অঙ্কটা হবে,
অন্যগুলোর লব্ধি দিয়ে দিলে হবে না, কারণ এইটা যদি উল্টা করি তাহলে এই আলফার মান নিয়ে একটা সমস্যা হবে হবে কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে, কিন্তু এটাই সহজ হয়। দেখো এই 800কে যদি আমি উল্টা করে দিই তাহলে আলফার মানটা হয় 90 প্লাস থিটা, আলফার মান সহজে চলে আসে, এখান থেকে থিটার মান চলে আসে। ঠিক আছে, এখন এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে করব, আরও দুইটা নিয়মে করব আর কি। ওই অঙ্কটা এখন আমরা আরেকটা নিয়ম করি, নিয়ম 4-এ করব। আচ্ছা, একটু আগে আমরা এই চিত্রটা আঁকছি আজকের ক্লাসে। দেখো একদিকে ছিল 200 নিউটন বল, আরেকদিকে ছিল 50 নিউটন বল। এই 200 এবং 50-এর লব্ধি হচ্ছে এইটা। লব্ধিটা কত বের হয়েছিল? 206.15, আর অ্যাঙ্গেলটা ছিল 14.03 ডিগ্রি। এখন তোমরা আগের ক্লাসে, অনেক আগের ক্লাসে আমরা এই অবস্থায় একটা ত্রিভুজ অঙ্কন করছিলাম, মনে আছে? ত্রিভুজটা কীভাবে অঙ্কন করছিলাম? যে কোনো একটা বলকে ট্রান্সফার করে আমরা এই পাশে নিয়ে আসবো। যে কোনো একটা বলকে ট্রান্সফার করে আমরা এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ত্রিভুজ গঠন হয়ে যাবে। তাহলে এই 50 নিউটন বলকে আমরা ট্রান্সফার করে এই পাশে নিয়ে আসি, এই যে এই পাশে নিয়ে আসলাম। এই 50 নিউটন বলকে ট্রান্সফার করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা বাদ। এই যে 50 নিউটন, এটা বাদ। ত্রিভুজ অঙ্কন করা আমরা শিখছি, অনেকবার শিখছি। যে কোনো একটা বলকে ট্রান্সফার করে এই পাশে নিয়ে আসো, এইটাই হবে তোমার সেই ত্রিভুজ। এখন আমরা কিন্তু এই 200 নিউটনকে ট্রান্সফার করে ওখানে নিলেও ত্রিভুজ হইতো। কীরকম আমি দেখাই। এটা না করে আমরা যদি এটা করতাম, এই 50 নিউটন না, আমরা 200 নিউটনকে ট্রান্সফার করবো, এই যে এটা না, তবু ত্রিভুজ হবে। 50 নিউটনকে ট্রান্সফার না করে আমরা 200 নিউটনকে ট্রান্সফার করব। আমরা এই 200 নিউটনটাকে উপরে নিয়ে যাবো, এই যে এটা আমরা উপরে নিয়ে নিলাম, এই যে 200 নিউটন, এই যে এটা, আর জন্য হবে এইদিকে। তাহলে এটা হচ্ছে 50 নিউটন, এটা 50 নিউটন, আর এটা হচ্ছে 200 নিউটন। তাহলে এটা কিন্তু বাদ, এখন এই যে এটা বাদ। তো ত্রিভুজ আমরা দুইভাবে গঠন করতে পারি, তাই না? তাহলে এই 50 নিউটন ট্রান্সফার করে এই পাশে নিয়ে ত্রিভুজ হয়েছে, অথবা 200 নিউটনকে উপরে নিয়ে এসে ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু 200 নিউটনকে যখন উপরে নিয়েছ তখন ত্রিভুজ হয়েছে, কিন্তু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা তখন আর জানা নাই তোমার। এই অ্যাঙ্গেলটা তোমার বের করতে হবে, ভিতরের বাইরের অ্যাঙ্গেল না, আমাদের লাগবে ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেল। এটা কত হবে বলতে পারবা? বাইরেটা যদি 14.00 হয় তাহলে এটা হচ্ছে 90, টোটাল হচ্ছে 90 ডিগ্রি। 90 থেকে 14.03 বাদ দাও, তাহলে যেটা হবে ওইটা অ্যাঙ্গেল। 90 মাইনাস 14.003, তাহলে আসবে 75.97 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 75.97 ডিগ্রি। 75.97 ডিগ্রি। তাহলে এটা কিন্তু বাদ। এখন এই যে বাইরের 14 ডিগ্রি, এটা বাদ, কারণ আমরা ত্রিভুজ গঠন করলে সবসময় মনে রাখবো ত্রিভুজের ভিতরের কোণটা দরকার আমাদের। তো ত্রিভুজ আমরা দুইভাবে গঠন করছি। এখানে একটা 50 নিউটন ছিল, এটার এই পাশে নিয়ে ত্রিভুজ করছি, অথবা এই 200 নিউটনটার ওই পাশে নিয়ে ত্রিভুজ করছি। দেখো যে কোনো একভাবে তোমার ত্রিভুজ আঁকলেই হবে। ঠিক আছে, এখন তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে আঁকতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, যে ত্রিভুজটা আঁকছি আমরা, এই ত্রিভুজের মধ্যে তিনটা বল আছে। এই ত্রিভুজের মধ্যে তিনটা বল আছে, দুইটা হচ্ছে বল, নর্মাল বল, আর একটা হচ্ছে লব্ধি বল, তাই না? তো ত্রিভুজের উপাদান কি কি? ত্রিভুজের উপাদান তিনটা, দুইটা বল আর দুইটা বলের লব্ধি। ঠিক আছে, আচ্ছা এখন লব্ধিটা যেটা আছে, এই লব্ধিটা কি উল্টা করা অবস্থায় আছে না লব্ধি অবস্থায় আছে? উল্টা করলে কিন্তু সাম্য অবস্থা হবে। আমরা যে চিত্রটা ছিল, চিত্রটার মধ্যে আমি যদি সাম্য অবস্থার চিত্র আঁকি, মানে আমরা কোন চিত্র থেকে ত্রিভুজটা তোমার দেখাই, আমি আবার একটু দেখাই, একটু সময় লাগতেছে। আমরা আসলে এই চিত্র থেকে ত্রিভুজটা আঁকছি। আচ্ছা আমি আইকা নিই, তারপর তোমার আসতেছি, আমি বিরতি যাই, আইকা নিয়ে আসি। আমরা এই চিত্র থেকে এই ত্রিভুজটা অঙ্কন করছি, তাই না?
এই চিত্র থেকে এই ত্রিভুজটা অঙ্কন করছি। তার মানে এই বলটার এই পাশে নিয়ে এসে এই পাশে রাখছি। ঠিক আছে, এটা থাকুক একটু বক্সের ভিতরে। এখন যদি তোমাকে বলা হয় এই যে চিত্রটা, যে চিত্র থেকে আমরা ত্রিভুজটা আঁকলাম, এই চিত্রটাকে সাম্যাবস্থায় আনতে পারবা? মানে আমি বলতে চাচ্ছি যে এই চিত্রটা, মানে আমি বাইরে একটা নিয়ে নিছি, এই যে এই চিত্রটা, এইটা এইটা আর এটা একই, এটা কপি করে নিয়ে আসছি। আমি যদি বলি এইটারে সাম্যাবস্থায় করতে পারবা? পারবা? সাম্যাবস্থায় করা সম্ভব। লব্ধি যেটা আছে এটা তো লব্ধি চিত্র, এটা লব্ধি চিত্র। আর লব্ধিটা যদি উল্টা করে দেই তাহলে কি হবে? সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে আমি সাম্যাবস্থায় বানাই, দেখো সাম্যাবস্থায় বানানোর নিয়ম হচ্ছে এইটা। একটা রেখাটা নিয়ে দিলাম অক্ষ, এই বলটা এই বড় উল্টা করে দিয়ে দিতে হবে, তাই না? এই যে আটটারে উল্টা করে বসাই দিলাম, আটটারে আমরা উল্টা করে বসাই দিলাম। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এইটা হচ্ছে 14.03, 14.03, 14.03, আর এটা হচ্ছে 206.15, 206.15। আর এটা কিন্তু বাদ, এখন এটা বাদ। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থা চিত্র, তাই না? তার মানে 50 নিউটন আর 200 নিউটন লব্ধি হয়েছে 206.15 নিউটন, এবং এটা এক্স অক্ষের সহিত 14.03 ডিগ্রি কোণে আছে। এটা কিন্তু লব্ধি, কিন্তু এটা লব্ধি অবস্থা না, এটা স্থির অবস্থায় আছে। এটা যদি উল্টা করে বসাই তাহলে এই যে লব্ধি পাওয়া যাবে, যেটা এটা যদি উল্টা করি তাহলে এটা হবে লব্ধি। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে তিনটা বল থাকলে, যদি কোনো অঙ্কে তিনটা বল সাম্যাবস্থায় থাকে, তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তো যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপর বলটা। তাহলে আমি বলতে পারি এই তিনটা বল এখন সাম্যাবস্থায় আছে, এই যে তিনটা বল এখন সাম্যাবস্থায় আছে, তাহলে এই বল এবং এই বলের লব্ধি হচ্ছে এই বলটা, এই বল এবং এই বলের লব্ধি হচ্ছে এই বলটা। আমরা অন্যভাবে বলতে পারি, আমরা এই বল আর এই বলের লব্ধি ধরতে পারি এইটা, এই বল আর এই বলের লব্ধি হচ্ছে এইটা, অথবা এই বল আর এই বলের লব্ধি হচ্ছে এইটা, তাই না? এই বল আর এই বলের লব্ধি হচ্ছে এইটা। মানে যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপর বলটা। যদি তিনটা বল সাম্যাবস্থায় থাকে, যদি তিনটা বল সাম্যাবস্থায় থাকে, যে কোনো তিনটা বলের লব্ধি হবে অপর বলটা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, একটু বিরতি দিয়েছিলাম। এখন এই চিত্রটা হচ্ছে লব্ধির চিত্র, এটা হচ্ছে সাম্যাবস্থার চিত্র। আমরা যেটা বলতেছিলাম যে এই দুইটা বলের লব্ধি হচ্ছে এই বলটা, এই দুইটা বলের লব্ধি হচ্ছে এই বলটা, আর এইটা আর এইটার বলের লব্ধি হচ্ছে এই বলটা। কিন্তু আমরা শিওর জানি যে 50 আর 200 লব্ধি এইটা, তাই না? কিন্তু এই অবস্থা না, উল্টা অবস্থায়। এখন যদি বলা হয় যে এই চিত্র থেকে একটা ত্রিভুজ অঙ্কন করতে, ত্রিভুজটা ঠিক সরাসরি অঙ্কন করা যাবে না, এই চিত্রটাকে এইরকম বানাইতে হবে, বানায় তারপরে একটা বলকে ট্রান্সফার করতে হবে। প্রথমে এইটাকে কি করতে হবে, এই চিত্রটাকে প্রথমে, এই চিত্রটাকে প্রথমে এইরকম বানাইতে হবে, এটারে এইরকম বানাইতে হবে, তারপরে কি করতে হবে, এটারে এরকম বানাইতে হবে। তার মানে প্রথমে একটা লব্ধি উল্টা করে একটা লব্ধি হিসেবে বসাইতে হবে। যেমন এইটারে উল্টা করে এখানে লব্ধি হিসেবে বসাইতে, তাই না? প্রথমে যে কোনো একটা বলকে, এর তিনটা বলই সাম্য অবস্থায় আছে, তো যে কোনো একটা বলকে উল্টা করে এটা লব্ধি হিসেবে বসাইতে হবে। যে কোনো একটা বলকে উল্টা করে লব্ধি হিসাবে বসাইতে হবে। বসানোর পরে একটা বলকে আমরা ট্রান্সফার করে ত্রিভুজ বানাই ফেলবো। এই যে লব্ধি হিসাবে বসাইছি এটা, তারপর এই বলটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসে ত্রিভুজ বানাই ফেলছি। মোটামুটি আমাদের মনে হয় একটু হইলেও বুঝতেছো, তাই না? তার মানে ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, তিনটা বল, এই তিনটা বলের মধ্যে একটা হচ্ছে লব্ধি। লব্ধি ছাড়া কিন্তু ত্রিভুজ হবে না, আগে লব্ধি করতে হবে। ঠিক আছে, এখন আমরা যে অঙ্কটা করতেছিলাম ওই অঙ্কে তিনটা বল হয়েছে, এই তিনটা বল, এই যে এই তিনটা বল দিয়ে ত্রিভুজ করা যাবে না। কি করতে হবে, প্রথমে তিনটা বলের যে কোনো একটা বলকে উল্টায় দিয়া লব্ধি বানাইতে হবে। এই তিনটা বলের যে কোনো একটা বলকে উল্টায় দিয়ে লব্ধি বানাইতে হবে। তাহলে আমি ধাপে ধাপে করি। আমরা এর আগের নিয়মে এইটারে লব্ধি বানাইছিলাম, মনে আছে? এইটারে উল্টায় দিয়ে লব্ধি বানাই ফেলছিলাম। তাহলে আমরা ওইটা দিয়েই করি, আপাতত নতুন অবস্থায় তো ওইটা দিয়েই করি। তাহলে আমরা এই বলটাকে উল্টাই দিলাম, এই যে এই বলটাকে, এই বলটাকে আমরা উল্টাই দিলাম, এই যে উল্টাই দিলাম।
তার মানে 3টা বল হয়ে গেছে আমাদের। এখন এই 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 অ্যাঙ্গেলটা একটু মনে করো তো দেখি, অ্যাঙ্গেলটা কত হতে পারে? যে এটা এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? এটা যদি থিটা হয় তাহলে উল্টাই দিচ্ছে, এটা কিন্তু লব্ধি হয়ে গেছে, এটা বাদ, কিন্তু এটা কিন্তু এখন বাদ। মানে 3টা বল থাকলে একটা বলকে উল্টাই দিয়ে লব্ধি করতে হবে। এই যে একটা বল উপরে উল্টাই দিছি, এটা 800 নিউটন, এটা 800 নিউটন লিখে ফেলি আমি। এটা হচ্ছে 800 নিউটন, 800 নিউটন। ঠিক আছে। আচ্ছা বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 মানে 90 প্লাস 90 মাইনাস থিটা, বুঝো? এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এইটা যদি থিটা হয়, যেটা যদি থিটা হয়, তাহলে টোটাল 90 থেকে থিটাটা বাদ দিলেই আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এখন 3টা বল হয়ে গেছে। 3টা বলের মধ্যে ত্রিভুজ আঁকানো যাবে। 3টা বলের মধ্যে একটা বল কিন্তু লব্ধি, এই যে এটা কিন্তু লব্ধি। এখন ত্রিভুজ আঁকানোর নিয়ম কি? যে যে কোনো একটা বলকে, যে এটা তো লব্ধি। আচ্ছা আমি আবার একটু ওইটার মধ্যে যাই, এইটার কথাটা মনে করো। 3টা বল এখানেও এই সিস্টেম করছে আর কি। এটা 3টা বল, 3টা বলের মধ্যে লব্ধি হয়েছে এইটা। লব্ধি বাদ দিয়ে যে বাকি 2টা বল আছে, এই বলটার এই বলটা, যে কোনো একটা বলটা ট্রান্সফার করলে ত্রিভুজ হয়ে যাবে। এই বলটা যদি ট্রান্সফার করে এখানে নিয়ে আসি, ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে তুমি কোনটা ট্রান্সফার করবা? এটা হচ্ছে লব্ধি বল, এটা বাদ দিয়া এই এই 800 আর এবং 200-র মধ্যে যে কোনো একটা বল রে এটা ট্রান্সফার করে এখানে নিয়ে আসো, অথবা এটা ট্রান্সফার করে এখানে নিয়ে আসো, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমি এক করি কি, বইয়ের সাথে মিল রাখার জন্য এইটারে ট্রান্সফার করে এখানে নিয়ে আসি, ত্রিভুজ হয়ে যাবে। এই ত্রিভুজের এক বাহু এইটা, ত্রিভুজের আরেক বাহু হয়েছে এইটা। আমি যদি এইটারে যদি এখানে নিয়ে আসি, তাহলে 3 বাহু হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে, তাই না? তাহলে এইটারে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসলে হবে, অথবা এইটারে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসলেও ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমি কাজ করি এইটারে ট্রান্সফার করে এখানে নিয়ে আসি। আজকে তো ত্রিভুজ আমরা শুরু করলাম, আস্তে 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 দেখবো তুমি নিজে বুঝবা। আচ্ছা আমি একটু ফ্রেশ করে চিত্রটা আঁকি, ফ্রেশ করে আঁকি। এখানে 200 নিউটন বল না? তোমরা ত্রিভুজ আঁকার সময় যেটা করবা কি, কারণ বলগুলোর মাপ ঠিক নাই তো, আমি করব কি, প্রথমে এই 200 নিউটনটা বড় করে আঁকবো। ওই যেটা, এটা 200 নিউটন, এইটা হচ্ছে তোমার 800 নিউটন, তাই না? আর এইটা হচ্ছে আরেক 800 নিউটন। এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। এখন তুমি যেটা করবে, বড় বড় করে রাখবা, পেন্সিল দিয়ে বড় করে রাখবা। এখন এইটা হচ্ছে 200 নিউটনের বল, আমি লিখে ফেলি। ক্লাস বড় হয়ে যাচ্ছে তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। এটা হচ্ছে 200 নিউটন, 200 নিউটন। এটা হচ্ছে 800 নিউটন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। ঠিক আছে। ত্রিভুজের একটা বাহু হয়েছে এটা, আরেকটা বাহু হয়েছে। আরেকটা বাহু কোনটা? এই বাহুটাকে এখানে এসে বন্ধ করে দিতে হবে। এই বাহুটা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় আনতে হবে, মানে যেরকম বাঁকা অবস্থায় আছে এরকম অবস্থায় আছে না, এটার এই অবস্থায় নিয়ে এসে এখানে বসাই দিতে হবে। তাহলে আমি বসাই দিই, দেখো এইটা যে অবস্থায় আছে, মানে এই অবস্থায় আছে, তাই না? এই অবস্থায় আছে, এই যে থিটা ডিগ্রি কোণে, ঠিক ওই অবস্থায় আমি এখানে বসাই দিলাম। দেখো এটা বসে দিলাম। এখন আমি এই বাইরের যে রেখাগুলো এগুলো মুছে দিলাম। যে এটা কোনটা? এটা ওই যে 800টা, ওই অবস্থায় ওইভাবে বাঁকা অবস্থায় আমি এখানে এনে বসাই দিছি। এটা মুছে দিই, মুছে দিই। তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে না আমাদের? ত্রিভুজের এই রেখাটা হচ্ছে তোমার, এই রেখাটা 200 নিউটনের রেখা, এটা 800 নিউটনের রেখা, এইটাও কিন্তু 800 নিউটনের রেখা। এটা আমি লিখে দিই এখানে, এটাও 800 নিউটন, 800 নিউটন। এবং এই অ্যাঙ্গেলটা কত মনে আছে তোমাদের? এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এইটা, এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এটা আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এটা 200 নিউটনের একটা বাহু, 800 নিউটনের বাহু, 800 নিউটনের বাহু। এখন তোমাদের কাজ হচ্ছে ত্রিভুজের ভিতরের কোণগুলো নির্ণয় করা। এটা তো বাইরের কোণ থিটা, কিন্তু আমার কথা হচ্ছে ভিতরেরটা কত? এটা কত? এটা কত? টোটাল 90 ডিগ্রি। এইখান থেকে টোটাল হয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে এটা 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে। তাহলে বাইরের কোণটা আমাদের এখন দরকার নেই আর, এই যে বাইরের কোণটা আমাদের আর দরকার নেই।
ত্রিভুজের কোণ হয়েছে কয়টা দেখো তো, 3টা বাহু 2টা কোণ হয়েছে। আরেকটা কোণের মান কত বের করতে পারবা? এই যে আরেকটা কোণ, এটা কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয়েছে, 3 কোণের সমষ্টি হয়েছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি এইটা আর এটা বাদ দেই তাহলে আমাদের এটা পাওয়া যাবে না? তাহলে আমি করি দেখি কত হয়। আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 180 মাইনাস 90 মাইনাস থিটা, আবার মাইনাস করতে হবে 90 মাইনাস থিটা, মানে দুইটা বাদ দিছি, এই কোণ আর এই কোণ বাদ দিছি। এই যে এইটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, তাহলে এখান থেকে দেখো অ্যান্সার আসে টোয়াইস থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়েছে টোয়াইস থিটা, টোয়াইস থিটা, অ্যাঙ্গেলটা হয়েছে 2 থিটা। আচ্ছা, এখন অ্যারোশূন্যগুলো দিয়ে দাও, অ্যারোশূন্যগুলো দেওয়া উচিত। তাহলে এই 200 নিউটন অ্যারোশূন্য কোন দিকে? এই যে 200 নিউটন অ্যারোশূন্য এইদিকে, এই যে এদিকে দিয়ে দিলাম, অ্যারোশূন্যগুলো দিয়ে দিতে হবে। এই 800 নিউটন অ্যারোশূন্য কোন দিকে? এইদিকে। আর এই 800 নিউটন অ্যারোশূন্য হয়েছে এইদিকে। তা দেখো আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এখন এই ত্রিভুজের জন্য 3টা সূত্র লেখা যায়, 3টা কোসাইন সূত্র লেখা যায় আর একটা সাইন সূত্র লেখা যায়। মনে আছে? ত্রিভুজের সাইন সূত্র কোসাইন সূত্র অনেক আগে করাইছিলাম, দেখো ওখানে একটু রিপিট করে আসো। প্রথমে আমি সাইন সূত্রতে করি, দেখো এই যেটা নিয়ম 4, এই ত্রিভুজটা এখানে আঁকানো হয়েছে, দেখো এটা আমি যেটা আঁকছি এটা ভিতরে আঁকছি। নিয়ম 4, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে। সাইন সূত্র অনেকটা ল্যামি সূত্রের মতো। সাইন সূত্রটা কি? ল্যামি সূত্রটাই কি করতে হয়, যে কোনো একটা বল নিবা, তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল তার বিপরীত কোণের সাইন। আমি ত্রিভুজের সাইন সূত্রটা এখানে লিখি। প্রথমে আমি এই 800 নিউটন দিয়ে লিখি, যে 800 নিউটন। তাহলে লিখি ত্রিভুজের সাইন সূত্র, তাহলে 800 নিউটন, 800 ভাগ বিপরীত কোণের সাইন, বিপরীত কোণের সাইনের সাইন 90 মাইনাস থিটা ইজিক্যাল টু এই 200 ধরো, 200 ভাগ ল্যামের সূত্র যেরকম লেখো না, 200 ভাগ সাইন টোয়াইস থিটা, 200 ভাগ সাইন টোয়াইস থিটা। এই যে 200 ভাগ হয়েছে সাইন টোয়াইস থিটা, আর এই 800 আসো এখানে, এই 800 ইজিক্যাল টু 800 ভাগ সাইন 90 মাইনাস থিটা। এখান থেকে যদি আমি এইটার এই দুইটা যদি সমান সমান লিখি, ওইটা বাদ, ওইটা লিখতে হবে না, এই দুইটা যদি সমান সমান লিখি, ক্যালকুলেশন করলে এখান থেকে থিটার একটা মান আসবে। থিটা ইজ ইকুয়াল টু 7.18 ডিগ্রি। আচ্ছা, থিটার মান চলে আসলে তুমি ত্রিভুজ বের করতে পারবে না? এই যে এখান থেকে এই ত্রিভুজ আঁকতে পারবা, এই যে মানে এইচ এর মান বের করতে পারবে না? থিটার মান যদি 7.18 ডিগ্রি হয়, তাহলে এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ ভাগ 600, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ ভাগ 600, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 75 মিলিমিটার। এই যে আমরা প্রথমে যেটা করছিলাম মনে আছে, এই যে এখানে একটা ত্রিভুজ ধরছি, এই যে ত্রিভুজ, থিটার মান বের করছি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ ভাগ 600, এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ ভাগ 600, পারবা? ওকে, এখন আসো তোমার আমরা নিয়ম 5-এ যাব, নিয়ম 5-এ যাব। নিয়ম 5-এ, নিয়ম 5-এ ওই সোজা নিয়ম, একটা ত্রিভুজ বানাইতে হবে। ত্রিভুজটা আমরা একটু আগে বানাইলাম, এই যে এই ত্রিভুজটা, কিন্তু আমরা এখন সাইন সূত্রতে করব না, আমরা করব কোসাইন সূত্র দ্বারা। নিয়ম 5টা আমরা কোসাইন সূত্র দিয়ে করছি। কোসাইন সূত্রের কি নিয়ম কি? যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে হবে। আমি যে টোয়াইস থিটা অ্যাঙ্গেল দিয়ে করছে, এই দেখো কস টোয়াইস থিটা, কস টোয়াইস থিটা, এই যে অ্যাঙ্গেলে লিখছে। লেখার নিয়ম হচ্ছে পাশাপাশি দুই বাহুর স্কোয়ার, এই যে 800 স্কোয়ার যোগ 800 স্কোয়ার মাইনাস বিপরীত বাহুর স্কোয়ার, নিচে হবে 2 ইন্টু পাশাপাশি দুই বাহু। এটা কোসাইন সূত্র, এটাতে লিখছি, এটাতেও লিখতে পারো তুমি, সাইন 90 মাইনাস থিটাতেও লিখতে পারো। মানে এই কোণ দিয়ে আমি কোসাইন সূত্র লিখছি। মনে করি একটা কোণ একটা, তাহলে লিখছি কস টোয়াইস থিটা, কস টোয়াইস থিটা
এই cos টোয়াইস থিটার যে আছে এটার পাশাপাশি দুই বাহু হচ্ছে এই 800 এই 800, তাহলে 800 স্কয়ার যোগ এই 800 স্কয়ার মাইনাস 200 স্কয়ার, এই যে 800 স্কয়ার যোগ 800 স্কয়ার মাইনাস 200 স্কয়ার, নিচে 2 ইন্টু 800 ইন্টু 800, 2 ইন্টু পাশাপাশি দুই বাহু, এখান থেকে তো থিটার মান চলে আসছে 7.18 ডিগ্রি। তো থিটার মান যদি 7.18 ডিগ্রি হয় তাহলে এইচ এর মান বের করা যাবে না? ঠিক আছে, এইভাবে আমরা একটা অঙ্ক দেখো কয় নিয়মে করলাম। প্রথমে এই নিয়মে 2, 3, 4, 5 নিয়মে করলাম। ঠিক আছে, আশা করি আজকের ক্লাস তুমি মোটামুটি বুঝতে পারছো। আজকের ক্লাস বড় হয়ে গেল মনে হয়, তো আজকের ক্লাস নিব না, আবার সেকেন্ড ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। খোদা হাফেজ।